Hello friends, today we are going to discuss how to write a good report. তোমরা জানো যে মাধ্যমিকের পরীক্ষায় এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে রিপোর্ট রাইটিং থাকে। তো যেমন ধরো পিএসসির বিভিন্ন পরীক্ষায় এবং আপকামিং যে পরীক্ষা রয়েছে আইসিডিএস মেইনসের পরীক্ষা, সেখানেও কিন্তু রিপোর্ট রাইটিং থাকবে, বাংলা এবং ইংলিশ দুটোই। তো আজকে আমরা ইংলিশের রিপোর্ট রাইটিং সম্পর্কে ক্লাসটিকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমি এখানে একটি সাম্প্রতিক ঘটনাবলীর উপর একটি রিপোর্ট আমি ড্রাফট করেছি। তো কিভাবে সেটা হলো, একটা গুড রিপোর্টের কি ক্রাইটেরিয়া থাকবে সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো এই ক্লাসটি শুধুমাত্র মাধ্যমিকের পরীক্ষার্থী নয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও এটা খুবই উপযোগী হবে। কারণ কি, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, পিএসসির বিভিন্ন পরীক্ষায়, মিসলেনিয়াস বলো বা আইসিডিএস মেন্স বলো বা বিভিন্ন ধরনের পরীক্ষাতে কিন্তু রিপোর্ট রাইটিং একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো চলো বন্ধুরা শুরু করা যাক। আমরা যে রিপোর্টটি লিখব সেটা হলো সাইক্লোন আমফানের উপর। তোমরা জানো যে গত মে মাসের 20 তারিখে সাইক্লোন আমফান হিট করেছিল আমাদের পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশে। তো আমরা পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে এই রিপোর্টটি লিখছি আর কি, ঠিক আছে। তো তোমরা জানো রিপোর্ট লিখবার পূর্বে আমি দু একটা কথা বলে নিই। সেটা হলো যে রিপোর্টে প্রথম যে কাজটি সেটা হচ্ছে একটা, আমরা জানি খুব স্বাভাবিক ব্যাপার এটা, যে নিউজ পেপারে যে রিপোর্টগুলো হয় তোমরা দেখবে যে সেখানে একটা হেডলাইন থাকে। সেই হেডলাইনটা বা ক্যাপশনটা কিন্তু আই ক্যাচিং হবে সবসময়, অলওয়েজ। আই ক্যাচিং বলতে কীরকম, যেন সেই হেডলাইনটা দেখে তোমাকে আমাদের অ্যাট্রাক্ট করে যে রিপোর্টটা আমাকে পড়তে। দু নম্বর, হেডলাইনটার মধ্য দিয়ে কিন্তু মোটামুটিভাবে রিপোর্টের ভিতরে কি বিষয়বস্তু আছে সেটার একটা পূর্বাভাস পাওয়া যায়, ঠিক আছে। তো এইভাবে হেডলাইনটা করতে হয়। তো সেইভাবেই আমরা এখানে যে রিপোর্টটি লিখেছি সেখানে এই হেডলাইন করেছি, দেখো, যে সাইক্লোন আমফান কিলস 86 ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। সাইক্লোন আমফান কিলস 86 ইন ওয়েস্ট বেঙ্গল বলে একটি আই ক্যাচিং হেডলাইন আমি করে দেওয়ার চেষ্টা করেছি এখানে। তো যাই হোক, এটা একটা হেডলাইন, তোমরা তোমাদের মতো করে করতে পারো। তো এটা আমরা বড় হরফে লিখব, ঠিক আছে, একেবারে উপরেই লিখব, ঠিক আছে। তো এই হেডলাইনের লেখার আমার কাজ শেষ হলো। মোটামুটি এটা অনেকটা তোমার একটা সাম আপ হবে আর কি সমগ্র রিপোর্টের হেডলাইনের মধ্যে। তো যাই হোক, আমরা এটা বড় হরফেই লিখলাম, সাইক্লোন আমফান কিলস 86 ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। নেক্সট যে পার্টে আমরা চলে আসবো সেটা হলো কি, যে এখানে ডেট অ্যান্ড প্লেস, ঠিক আছে। এই রিপোর্টের মধ্যে অলওয়েজ কী হবে, ডেট অ্যান্ড প্লেস লিখতে হবে। ডেট অ্যান্ড প্লেস অর্থাৎ যেখানে মানে ঘটনাটি ঘটেছে সেখানকার স্থানটা এবং কবে ঘটেছে। জেনারেলি এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে জেনারেলি আমরা রিপোর্ট কিন্তু ফলোয়িং ডেতে লিখি, মানে পরের দিন, যেদিন ঘটনা ঘটলো তার পরের দিনে কিন্তু আমরা রিপোর্ট লিখি। অর্থাৎ মে মাসের 20 তারিখের ঘটনা মে মাসের 21 তারিখে রিপোর্ট বের হয়েছে, মে 21, কমা দিয়ে স্থান কলকাতা থেকে এই রিপোর্ট, কলকাতা হচ্ছে ঘটনাস্থল, সেখান থেকে আমরা কিন্তু এই রিপোর্টটাকে বের করছি। বা বলা যেতে পারে যে এখানে ডেট দিলাম এবং ঘটনাস্থল সম্পর্কে এখানে বললাম, প্লেস, ডেট অ্যান্ড প্লেস আমরা দিয়ে দিলাম। এটাও একটু বড় হরফে দিয়ে আন্ডারলাইন করে দিব, এখানে একটা কলম দিব। কলম দেওয়ার পর আমাদের কিন্তু রিপোর্ট লেখার কাজ শুরু হবে। তো এগুলো হচ্ছে ভাইটাল পার্ট, যেটা বললাম একটু আগে, যে একটা হেডিং হবে বা ক্যাপশন হবে এবং এটা যে প্লেস অ্যান্ড ডেট দিয়ে বা ডেট অ্যান্ড প্লেস দিয়ে কিন্তু আমাদের শুরু করতে হবে রিপোর্টটি। দেখো এখানে কোনো ভনিতার কোনো জায়গা নেই, রিপোর্ট সবসময় লজিক্যাল হতে হয়, এবং রিপোর্টে কী হয়, রিপোর্টের ল্যাঙ্গুয়েজ সবসময় লুসিড হবে, যাতে করে আপামর জনসাধারণ সেই রিপোর্ট কিন্তু পড়তে পারে, বুঝতে পারে। তো রিপোর্টে খুব ভারী ভারী শব্দ লিখবার কোনো জায়গা নেই, একদম লুসিড সিম্পল ভাষায় আমরা লিখব, ঠিক আছে। এবং কোনো ভনিতার জায়গা নেই, আমরা সরাসরি কিন্তু বিষয়বস্তুতে ঢুকে যাব। দেখো ঠিক যেভাবে আমি ঢুকেছি এখানে, সাইক্লোন আমফান দিয়ে একটা বিশেষণ দিয়েছে, তোমরা জানো এটা বিধ্বংসী ঝড়। তো সাইক্লোন আমফান, কমা দিয়ে দ্য স্ট্রংগেস্ট স্টর্ম অন রেকর্ড ইন দ্য বে অফ বেঙ্গল, টোর ইনটু, বা তোমরা যে কোনো একটা ব্যবহার করবে, টোর ইনটু বা রিপড থ্রু, আছড়ে পড়েছিল ওয়েস্ট বেঙ্গল, কোথায়, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা অ্যান্ড বাংলাদেশ, অন মে 20। ব্যাস, আমি রিপোর্টে যে মূল কথা সেটাই বলে দিলাম, কে, কোথায়, কখন। কে, আমফান, ঝড়ের নাম কি, আমফান, কোথায়, বে অফ বেঙ্গলে, এক্স্যাক্ট প্লেস কি, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা এবং বাংলাদেশ, কবে, অন মে 20 বলে দিলাম। রিপোর্টের যে মোটামুটি এক লাইন পড়েই আমি কিন্তু বিষয়টা একদম অনেকটাই বিষয়ের বস্তুটা আর কি সাম আপ হয়ে গেল। যাই হোক, এরপরে আরও বিস্তারিত কিছু আলোচনা হবে। যেমন ধরো তারপরে যা লেখা আছে, দেখো, দ্য স্টর্ম কিল অ্যাটলিস্ট 86 পিপল ইন ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রয়েড থাউজেন্ডস অফ হোমস। জানো
কমপক্ষে 86 জন মারা গেছে, ডেস্ট্রয় থাউজেন্ডস অফ হোমস, হাজার হাজার বাড়ি নষ্ট হয়ে গেছে, আপরুটেড ইননাম্বারেবল ট্রিজ অ্যান্ড লেড টু পাওয়ার ডিসরাপশনস। দেখো এখানে আপরুটেড ইননাম্বারেবল ট্রিজ বলা আছে, ঠিক আছে। তো এই যে ট্রিজ, তোমরা অনেকেই এখানে ব্রেক ইত্যাদি লিখে থাকো, সেগুলো লিখলে চলবে না। এখানে ট্রিজের ক্ষেত্রে কিন্তু আমরা আপরুটেড শব্দটি ব্যবহার করব। আপরুটেড ইননাম্বারেবল ট্রিজ অ্যান্ড লেড টু পাওয়ার ডিসরাপশন, যার ফল পাওয়ার কাট, খুব স্বাভাবিক। নেক্সট, দ্য সাইক্লোন ফার্স্ট হিট, কোথায় হিট করেছিল? ফার্স্ট হিট করেছিল ইন দ্য হিট দ্য সুন্দরবনস। সুন্দরবনসটা কি? এ ভাস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, এবং এর ফলে কী হলো? হিট করার ফলে অ্যাট কস্ট ইমেন্স ড্যামেজ, প্রচুর ক্ষয়ক্ষতি, টু হোমস, সেখানকার বাড়িঘরগুলোর প্রচুর ক্ষয়ক্ষতি, অ্যান্ড ফার্মল্যান্ডস, এবং সেখানকার যে কৃষিজমি সেখানকার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা বললাম। অ্যাকর্ডিং টু দি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, আইএমডি, দেখো যে কোনো ন্যাচারাল ক্যালামিটি সম্পর্কে আমরা যখন কোনো রিপোর্ট করব, তখন কিন্তু এই ডিপার্টমেন্টের কথা কিন্তু আমাদের রিপোর্টের মধ্যে উঠে আসা প্রয়োজন বা উঠে আসতে হবে। কেন কি? এরা সবসময় কী করে, এরা পূর্বাভাস দিয়ে থাকে বা বিভিন্ন রকম সাজেশন দেয়, রিকমেন্ডেশন দেয় যে তোমরা গভর্নমেন্টকে বিভিন্ন রকমের সলা পরামর্শ দেয় যে তোমরা এরকম একটা ঝড় আসছে, এরকম একটা বন্যা আসছে, তোমরা এই করো, ঠিক আছে, আবহাওয়াবিদদের যে ডিপার্টমেন্ট আর কি। তো এই রিপোর্টে কিন্তু আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের উল্লেখ কিন্তু থাকবে। তো কী বলছে? অ্যাকর্ডিং টু দি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, কী বলেছে? আমফান ইজ দ্য ফিয়ার্সেস্ট সাইক্লোন টু হিট ওয়েস্ট বেঙ্গল ইন দ্য লাস্ট 100 ইয়ার্স। লাস্ট 100 বছরের মধ্যে সব থেকে বিধ্বংসী ঝড় ওয়েস্ট বেঙ্গলে হিট করলো এই আমফান। প্যাকিং হেভি রেইন অ্যান্ড উইন্ডস, অনেক বৃষ্টি, ঠিক আছে, অনেক বাড়িধারা এবং উইন্ডস, বায়ু নিয়ে, বিধ্বংসী বায়ু নিয়ে, উইথ স্পিডস অফ আপ টু 190 kmph। তোমরা জানো যে আপ টু 190 kmph ছিল, এটা কিলোমিটার পার আওয়ার, এবং এটা মোটামুটিভাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 120 অ্যারাউন্ড কিন্তু চলছিল আর কি, 120-130। তো যাই হোক, এটা আপ টু আমি দিয়েছি যে 190 কিলোমিটার পার আওয়ার। দ্য সাইক্লোন ব্যারেল থ্রু এ কোস্টাল ডিস্ট্রিক্টস অফ নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনাস অ্যান্ড ওড়িশা। তোমরা জানো যে উপকূলবর্তী যে দুটো জেলা আমাদের আছে, সাউথ 24 পরগনা এবং নর্থ 24 পরগনা, সেখানে এটা আছড়ে পড়লো, এবং ওড়িশা সেই সঙ্গে সঙ্গে উড়িষ্যা স্টেটের মধ্যে। এবার দেখো আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলা আছে যে টাইমলি অ্যান্ড অ্যাকুরেট ফোরকাস্ট বাই মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লয়মেন্ট অফ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ফ্যাসিলিটেড ইন দ্য ইভাকুয়েশন অফ অ্যাবাউট 5 লাখ পিপল ইন ওয়েস্ট বেঙ্গল। দেখো টাইমলি মানে সময়োচিত, অ্যান্ড অ্যাকিউরেট মানে একেবারে সঠিক, কী করেছিল? ওরা ফোরকাস্ট করেছিল। কারা? টাইমলি অ্যান্ড অ্যাকুরেট ফোরকাস্ট কী করেছিল? মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, আমাদের ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করেছে এই বিষয়ে, যে তারা টাইমলি অ্যান্ড অ্যাকুরেট ফোরকাস্ট দিয়েছে এখানে। তোমরা জানো যে এর জন্য হুয়ের কাছেও প্রশংসিত হয়েছে আমাদের এই ডিপার্টমেন্ট। যাই হোক, তো টাইমলি অ্যান্ড অ্যাকুরেট ফোরকাস্ট বাই মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য অ্যাডভান্স ডেপ্লয়মেন্ট, এবং সেই সঙ্গে সঙ্গে তারা যে পূর্বাভাস দিয়েছিল, অ্যাকুরেট পূর্বাভাস দিয়েছিল, এবং সেই সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট কী করেছিল? ডিপ্লয় করেছিল কাদের? ন্যাচারাল ক্যালামিটিসে যাদের প্রয়োজন, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সকে কী করেছিল? নিযুক্ত করেছিল। তার ফল কী পেলাম? ফ্যাসিলিটেড ইন দ্য ইভাকুয়েশন অফ অ্যাবাউট 5 লাখ পিপল ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল থেকে 5 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। However, West Bengal government struggled to resume essential services after the cyclone. যদিও সাইক্লোনের পর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল, কিসের জন্য? তাদের যে আমাদের যে নেসেসারি সার্ভিস আছে, নেসেসিটি যেগুলো আছে আমাদের, সেই সার্ভিসগুলো, যে এসেনশিয়াল যে সার্ভিসগুলো, সেগুলোকে আবার রিজিউম করতে কিন্তু অনেকটা কষ্ট হয়েছিল, অনেকটা বেগ পেতে হয়ে গেছিলো। তোমরা জানো বিভিন্ন জায়গায় ধর্ণা মঞ্চ ইত্যাদি হয়েছিল। তো তার কারণ হচ্ছে কি, এত অসংখ্য গাছ পড়েছিল, পাওয়ার কাট হয়ে গেছিলো, জলের অব্যবস্থা পড়ে গেছিলো, জলের কানেকশানগুলো ঠিক কোথায় কীভাবে চলে গেছিলো বোঝা মুশকিল হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, গভর্নমেন্টের মতো করে কাজ করেছিল আর কি। সার্ভিসেস আফটার দ্য সাইক্লোন মানে যথেষ্ট বেগ পেতে হয়েছিল, ঠিক আছে। সাইক্লোন হ্যাজ কস্ট সিভিয়ার ড্যামেজ টু প্রপার্টি ইনক্লুডিং কলকাতা এয়ারপোর্ট হুইচ ওয়াজ কমপ্লিটলি ফ্লাডেড উইথ ওয়াটার। তোমরা জানো যে সাইক্লোন কস্ট কী করেছে? সিভিয়ার ড্যামেজ টু প্রপার্টি, অনেক মানে আমাদের সম্পত্তি নষ্ট হয়েছিল, ঠিক আছে, অনেক হেরিটেজি ব্যাপারগুলো আমাদের কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছিলো, এরকম আর কি ব্যাপারটা। সাইক্লোন হ্যাজ কস্ট সিভিয়ার ড্যামেজ টু প্রপার্টি ইনক্লুডিং কলকাতা এয়ারপোর্ট। কলকাতা এয়ারপোর্টটা পুরো জলে ভরে গেছিলো, সেটাও সম্পর্কে লিখলাম। নেক্সট কী বলা হলো? সুন্দরবন সাফার দ্য মোস্ট। তোমরা জানো যে সুন্দরবন সবথেকে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক আছে, সেটা বলা হলো। সল্ট ওয়াটার, কারণটা কি? সল্ট ওয়াটার ফ্রম দি সি হ্যাজ ব্যাকড আপ ইন্টু ফার্মল্যান্ডস ইন দ্য ডেল্টা রেন্ডারিং দেম ইউজলেস ফর দ্য নেক্সট ফিউ ইয়ার্স। কারণ কি? সমুদ্রের নোনা জল এই যে কৃষিক্ষেত্র, সুন্দরবন অঞ্চলের যে কৃষিক্ষেত্র, সেখানে ঢুকে গেছিলো, এবং সেগুলোকে আরও আগামী কয়েক বছরের জন্য সেগুলোকে ইউজলেস অর্থাৎ চাষের অযোগ্য করে দিয়েছিল। কারণ নোনা জলের একটা চাদর কিন্তু পড়ে গেছিলো উপরে, মানে ঠিক আছে।
তারপরে দেখো সুন্দরবন ইজ বেঙ্গলস ফার্স্ট লাইন অফ ডিফেন্স ফ্রম দি ফিয়ার্স স্টর্ম দ্যাট পিরিয়ডিক্যালি অ্যারাইজ ইন দ্য বে অফ বেঙ্গল। তোমরা যেন বঙ্গোপসাগরে যে সমস্ত ঝড়গুলো আসে সেগুলো কিন্তু ডিফেন্স করে অনেকটাই সুন্দরবন। কিন্তু আজকের ডেটে মানে সুন্দরবনের অবস্থায় কিন্তু খুব খারাপ, বিধ্বংসী পরিস্থিতি তৈরি হয়েছে। হাউএভার দ্য পিপল অফ দিস রিজিয়ন পে এ হেভি প্রাইস ফর দিস। কিন্তু অনেক মূল্য চোকাতে হচ্ছে তাদের, মানে তাদেরকে অনেক জীবন জীবিকা থেকে শুরু করে বাড়ি ঘর, হ্যাঁ, গবাদি পশু সমস্ত কিছু কিন্তু তাদের তছনছ হয়ে গেছে, সেটাই বলা হলো এখানে। 4 days after Amphan hit, the Sundarban region of West Bengal is in shock. 4 দিন পরও সুন্দরবন পুরোপুরি শকে ছিল, পুরোপুরি শক, মানে আতঙ্কে ছিল যে মানে এত ক্ষয়ক্ষতি, এত বেশি পরিমাণে সেখানে ডেব্রিস হয়ে গেছিলো, ধ্বংসস্তূপ হয়ে গেছিলো, যে সুন্দরবনের রিজিয়নের মানুষজন কিন্তু পুরো একটা আতঙ্কে ছিল কিছুদিন। ঠিক আছে, এটা বলা হলো এখানে। আচ্ছা, তারপরে দেখো বলছে লাইভলিহুডস হ্যাভ বিন ডিস্ট্রয়েড। ঠিক আছে, সেকেন্ড, হ্যাঁ, লাইভলিহুডস হ্যাভ বিন ডিস্ট্রয়েড, হাউসেস টোন ডাউন, পাওয়ার সিস্টেম ডিসলোকেটেড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস ব্ল্যাকআউট। পুরো ঘটনাটা বললাম যে ওখানকার মানুষের জীবন জীবিকা সব সম্পূর্ণভাবে ধ্বংস। ঠিক আছে, লাইভলিহুডস হ্যাভ বিন ডিস্ট্রয়েড, হাউসেস টর্ন ডাউন, ঘর বাড়ি সব পড়ে গেছে তছনছ, পাওয়ার সিস্টেম ডিসলোকেটেড, খুঁটি, বিদ্যুতের খুঁটি উপরে পড়ে গেছিলো, ইত্যাদি ইত্যাদি, অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস ব্ল্যাকআউট, কোনো কমিউনিকেশনের কোনো ব্যবস্থা ছিল না বেশ কিছুদিন ধরে আর কি। তো সেটা বলা হলো। নেক্সট দেখো, মিনহোয়াইল তোমরা জানো যে কোনো ন্যাচারাল ক্যালামিটিস ইত্যাদির ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের একটা বড় দায়িত্ব থাকে। তো সেই অনুযায়ী এখানে আমরা আমাদের বিষয়টাকে আমরা এখানে তুলে ধরবো। সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষে দেখে দেখো, মিনহোয়াইল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যাসিউরড দ্যাট দ্য সেন্টার উইল লিভ নো স্টোন আনটার্ন। দেখো এটা খুব ভালো একটা ফ্রেজ, যে উইল লিভ নো স্টোন আনটার্ন। এটা ইডিটা হবে না এখানে, হ্যাঁ, বলছে কি মিনহোয়াইল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যাসিউরড দ্যাট, আশ্বস্ত করেছিল যে দ্যাট দ্য সেন্টার উইল লিভ নো স্টোন আনটার্ন। ঠিক আছে, ইন প্রোভাইডিং অ্যাসিস্ট্যান্ট টু দি ভিকটিম অফ সাইক্লোন আমফান। বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে যে কোনো চেষ্টা তারা কোনো কী রাখবে না, ত্রুটি রাখবে না, কিসের জন্য, যারা সাইক্লোনে ভিকটিম হয়েছিল আর কি। ঠিক আছে, সেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এটা আশ্বস্ত করেছিলেন। ঠিক একইভাবে রাজ্যেরও কিছু দায় দায়িত্ব থাকে, অবশ্যই থাকে, বেশি থাকে। তো সে সম্পর্কে আমরা এখানে একটা কোট করব। দেখো বলেছে সিএম মমতা ব্যানার্জি হু হ্যাজ বিন মনিটরিং দ্য সিচুয়েশন। তোমরা জানো যে সিএম নবান্ন থেকে রাতে জেগে সেখানে মনিটর করেছিল বিষয়টা আর কি। তো যে এটাই আমি এখানে মেনশনও করলাম যে সিএম মমতা ব্যানার্জি হু হ্যাজ বিন মনিটরিং দিস সিচুয়েশন, তিনি যে সিচুয়েশনটাকে মনিটরিং করেছিল, তিনি কি বলেছেন তার একটা কোট কিন্তু আমরা এখানে করেছি আর কি। কী করেছি দেখো, সেইট দ্য ইম্প্যাক্ট, এখানে ইম্প্যাক্ট হবে PACT, দি ইম্প্যাক্ট অফ দি আমফান ওয়াজ ওয়ার্স দ্যান করোনা ভাইরাস। তিনি বলেছেন যে মানে আমফানের যে ইম্প্যাক্ট, তার যে ফলাফল, তার যে ক্ষয়ক্ষতি, সেটা যেন করোনা ভাইরাসের থেকেও অনেক খারাপ। দ্য সিচুয়েশন ইজ ভেরি সিরিয়াস, এগুলো সিএমের কথা উনি বলেছেন, আমরা এখানে কোট করেছি। দি সিচুয়েশন ইজ ভেরি সিরিয়াস, উই আর ইন এ স্টেট অফ ডিজাস্টার, আমরা যেন একটা মানে একটা ধ্বংসস্তূপের উপর আছি আর কি। Meanwhile, the West Bengal government has announced a compensation of rupees 2 lakh for the kin of those who were killed in cyclone Amphan. এর ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কী করেছেন, ওই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ক্ষতিগ্রস্তদের, যারা আমফান ঝড়ে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়ার কিন্তু ঘোষণা করেছে। তো এইভাবে আমরা কিন্তু আমাদের যে রিপোর্টটাকে এভাবে কম্পেনসেশনের বিষয়টাকে মেনশন করে আমরা কিন্তু সমাপ্ত করলাম। তো দেখো কিছু বিষয় আমাদের এখানে কমন রয়েছে, সেটা হচ্ছে কি, আমরা যেহেতু ন্যাচারাল ক্যালামিটিস লিখছি সেখানে এই যে যেখানে NDRF-এর কথা আসবে, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার আরেকটা জিনিস এখানে আছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের কথা, এগুলো তোমাকে মেনশন করতে হবে। কম্পেনসেশন, যে কোনো রিপোর্টে দেখবে কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা যদি রেলে সেটা হয়, তাহলে কিন্তু কিছু কি হয়, কম্পেনসেশন ঘোষণা করে গভর্নমেন্ট, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, সেটা স্টেট গভর্নমেন্ট হতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের আনতে হবে আর কি। ঠিক আছে, সেই বিষয়গুলোকে কিন্তু এড়িয়ে গেলে চলবে না, সেগুলো কিন্তু আমাদের রিপোর্টের মধ্যে লিখতে হবে কী কম্পেনসেশন ঘোষণা করলে, এবং স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রশাসন বা সরকারের পক্ষ থেকে কী বিবৃতি আছে সেটা কিন্তু আমাদের রিপোর্টে উঠে আসবে যখন আমরা রিপোর্ট রাইটিংয়ে কোনো একটা রিপোর্ট ড্রাফটিং করব। ঠিক আছে, তো বন্ধুরা এখান থেকে তোমরা মোটামুটিভাবে বুঝতে পারলে যে কীভাবে রিপোর্টটাকে সুন্দরভাবে রাইট করতে হয়, কীভাবে ড্রাফট করতে হয়। তো যাই হোক,
তোমরা এখানে কিছু বলা আছে, এখানে তোমরা এগুলো পড়ে নিলে খুব ভালো করেই বুঝবে, খুব লুসিড ভাষায় বলা আছে যে দ্য ক্রাইটেরিয়া অফ এ গুড রিপোর্ট। ঠিক আছে, তোমরা এগুলো পড়ে নেবে। তো আশা করি তোমরা রিপোর্টটি বুঝতে পেরেছো এবং কীভাবে রিপোর্ট লিখতে হয় তার একটা মোটামুটিভাবে তোমরা অনেকটা বুঝতে পেরেছো যে কীভাবে একটা গুড রিপোর্ট ড্রাফট করতে হয়। তো যাই হোক, তোমরা বাড়িতে আরও ভালো করে প্র্যাকটিস করো এবং কোনো সমস্যা হলে এবং এই রিপোর্ট সম্পর্কে যদি কোনো তোমাদের কোয়ারিজ থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি তোমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ঘরেই থেকো। ধন্যবাদ।